বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধ নিয়ে এবার বেরিয়ে এসেছে থলের বিড়াল। সামনে এলো অজানা কারণ, চাপে যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার জন্য ইসরায়েল ও পশ্চিমারা দায়ী বলেছে তুরস্ক। জানিয়ে দিব ইরানি চিফ অব স্টাফের মন্তব্য, সম্ভাব্য হুমকি মোকাবেলার প্রস্তুতি যাচাই করবে ইরানের সিভিল ডিফেন্স। এদিকে সেনাদের ওপরে মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা, যে হুঁশিয়ারি দিল ইসরায়েলের মন্ত্রিসভা। আরও জানিয়ে দিব ইহুদিবাদীদের বর্বরতা, খান ইউনিসের নাসের হাসপাতালেও গণকবরের সন্ধান, মিলল 50 লাশ। অন্যদিকে গাজা শাসনের বিষয়ে ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিল হামাস। জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলা, যা দেখা গেল স্যাটেলাইটের ছবিতে। সর্বশেষ জানাবো ক্রেমলিনের হুঁশিয়ারি, রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে। শুনছিলেন সবশেষ আপডেট বিশ্ব সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। পরবর্তী আপডেট সংবাদগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। বেরিয়ে এসেছে থলের বিড়াল, সামনে এলো অজানা কারণ, চাপে যুক্তরাষ্ট্র। কয়েক বছর ব্যাপী শত্রুতা, যার চির ধরে আগের দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ, গোপন অভিযান হতো, সেটি এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে। এখন পর্যন্ত দেয়া চালে কার দিকে জয়ের পাল্লা ভারী, ইরান নাকি ইসরায়েল? ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ইরানের পররাষ্ট্র নীতিকে প্রশংসায় ভাসিয়েছে, একই সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ধুয়ে দিয়েছে। সেই সাথে ইরানকে বিজয়ের আসনে বসিয়েছে দ্য টেলিগ্রাফ। 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে হামলার প্রেক্ষিতে 13 এপ্রিল ইসরায়েলের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের প্রতিক্রিয়াকে আটকানো একটি জয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন দাবিকে উপহাস করেছে টেলিগ্রাফের ওই কলাম। সংবাদপত্রটির মতে প্রতিরোধের ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য একটি আক্রমণ হওয়ার কথা ছিল, তবে ইরানের ওপরে ইসরায়েলের হামলায় এর বিপরীতটা হয়েছে। দ্য টেলিগ্রাফের শিরোনাম, ইসরায়েল হ্যাজ জাস্ট 100 ইরান এ মেজর ভিক্টোরি, অর্থাৎ ইসরায়েল মাত্রই ইরানকে একটি বড় জয় উপহার দিয়েছে। শুক্রবারের প্রথম দিকে ইরানের ইস্পাহানে হামলায় কয়েকটি ছোট ড্রোন যুক্ত ছিল, এমনটি পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলিকে গুলি করে ভূপাতিত করে। টেলিগ্রাফ আশঙ্কা করছে এই আক্রমণ ইসরায়েলের জন্য হিতে বিপরীত হতে পারে, কেননা ভবিষ্যতে যে কোনো সময়ে ইসরায়েলে আরো বড় হামলা চালাতে পারে। ইরানকে আরো বেশি উৎসাহিত করেছে তেল আবিবের এই সীমিত আক্রমণ। অফ অ্যাডভার সম্পাদকীয় পৃষ্ঠার বিপরীত পৃষ্ঠায় লেখা কলামটিতে লেখক উল্লেখ করেছেন যে এই হামলা ইরানের হৃদয়ের খুব কম ভয়ের সৃষ্টি করবে। তিনি ইসরায়েলি আগ্রাসনের পরিধি এবং ব্যাপ্তি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং একে ইরানের ব্যাপক অভিযানের সাথে তুলনা করেন। লেখক লিখেছেন, এটা কি সত্যিই ছিল? গত সপ্তাহে ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এটাই কি একমাত্র প্রতিক্রিয়া ছিল, যার প্রতিরক্ষায় $1 বিলিয়ন বা 804 মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে এবং সেটিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দাবি করা হয়েছে? এটি ইরানের জন্য অত্যন্ত অনুকূল, আর আয়াতুল্লাহিল উজমা খামিনির জন্য পরিষ্কার বার্তা, এর পরের বার ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ দ্বিগুণ করো। ওয়াশিংটনের ভূমিকার সমালোচনা করে লেখক বলেছেন, ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণাত্মক খেলা খেলতে পেরেই খুশি তিনি। ইরানের প্রতিশোধমূলক আক্রমণ প্রতিহত করাটাকে জয় হিসেবে ধরে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহাস করেছেন এবং জোর দিয়ে বলেছেন, পাল্টা আক্রমণের ক্ষেত্রে এটি কাপুরুষতার মতো। টেলিগ্রাফ জানিয়েছে, ইরানি পররাষ্ট্র নীতির ঠিক স্থির এবং কৌশলী ক্ষেত্রে ইরান মুনশিয়ানার পরিচয় দিয়েছে। ইরান কি অর্জন করতে পারে সেই সীমা ধীরে ধীরে পরীক্ষা করে এবং সতর্কতার সাথে তার এজেন্ডাকে বাস্তবায়ন করে। এই কৌশল ইরানকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করে। উপসংহারে লেখক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইরানের কর্মনীতিকে কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং এইভাবে তেহরান তার কার্যকলাপকে দায়মুক্তির সাথে তার পরিকল্পনাগুলিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে। ইসরায়েল এখন ঘোর অন্ধকারে। এই পুরো অঞ্চলেই ইরানের প্রক্সি নেটওয়ার্ক আছে, যাকে বলা হয় এক্সিস অ্যান্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ প্রতিরোধের অক্ষ। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইরাক, সিরিয়া, ইয়েমেনের হুতি সবাই প্রস্তুত। প্রতিদিনই তারা হামলা করছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইসরায়েল ও পশ্চিমারা দায়ী বলেছে তুরস্ক।
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য প্রধান কারণ ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং ইসরায়েলের প্রতি পশ্চিমাদের সমর্থন বলে জানিয়েছে তুরস্ক। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মন্তব্য করেছেন। ফিদান বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে গাজার পরিস্থিতি থেকে মনোযোগ সরিয়ে নেওয়া উচিত নয়, বরং ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বলে জানিয়েছে তুরস্ক। তুরস্ক সফররত মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ইরান এবং ইসরায়েলের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। ইরানে ইসরায়েলের ড্রোন হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের তুমুল উত্তেজনার মাঝে শনিবার তুরস্ক সফর করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ইরানের ইস্পাহান শহরে ড্রোন হামলা হয়েছে। এই হামলার দায় ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শৌকরি বলেন, চলমান উত্তেজনা ঘিরে এই অঞ্চলে উদ্বেগ রয়েছে। আমরা একেবারে শুরু থেকে সংঘাতের বিস্তারের বিষয়ে সতর্ক করে দিয়েছি। তিনি বলেন, আমরা উভয় পক্ষকে ইরান ও ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছি। ফিদার বলেন, এই সত্য থেকে আমাদের মনোযোগ অন্যদিকে ফিরিয়ে নিতে পারে এমন যে কোনো ঘটনাকে উপেক্ষা করা উচিত। ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানই আমাদের প্রথম অগ্রাধিকার হতে হবে। তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী গাজায় আরও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছেন। সংবাদ সম্মেলনে শৌকরি বলেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি তুরস্ক সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও প্রস্তুতির বিষয়ে তুরস্কের একটি প্রতিনিধি দল শীঘ্রই মিশর সফর করবে। সূত্র আল আরাবিয়া ও রয়টার্স। সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুতি যাচাই করবে ইরানের সিভিল ডিফেন্স, জানিয়েছেন ইরানি চিফ অব স্টাফ। সম্ভাব্য হুমকি মোকাবেলায় দেশের নির্বাহী সংস্থাগুলোর প্রস্তুতি মূল্যায়নের জন্য শনিবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিভিল ডিফেন্স সংস্থার স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বৈঠকে সভাপতিত্ব করেন। চলতি বছর শুরুর পর এ নিয়ে এই কমিটির দ্বিতীয়বারের মতো বৈঠক করল। বৈঠকে কমিটির সব সদস্যই উপস্থিত ছিলেন। সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান এবং স্থায়ী কমিটির সচিব ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি চলমান জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ঘটনাবলীর আলোকে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। বৈঠকে চিফ অব স্টাফ জেনারেল বাকিরি নিজেদের প্রস্তুতি ধরে রাখতে এবং তা উন্নত করার জন্য নির্বাহী সংস্থাগুলোর প্রতি স্থায়ী কমিটির জারি করা নির্দেশনাবলী বাস্তবায়নের তাগিদ দেন। শত্রু সাইবার আক্রমণ পর্যবেক্ষণ এবং পরবর্তী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিক প্রতিরক্ষা পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি এই বৈঠকে অনুমোদন করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের নেতৃত্বে ইরানের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের স্থায়ী কমিটি দেশের বেসামরিক প্রতিরক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যার সিদ্ধান্তগুলো সমগ্র সামরিক সহায়কারী সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য মান্য করা বাধ্যতামূলক। ইরানের অবকাঠামো সম্প্রতি অসংখ্য সাইবার আক্রমণের শিকার হয়েছে। বিশেষ করে 2022 সালের সেপ্টেম্বরে দেশ জুড়ে বিদেশি সমর্থিত দাঙ্গা ছড়িয়ে পড়ার পর থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারি পরিষেবা ব্যাহত করার চেষ্টাকারীদের অনেককে ব্যর্থ করতে সক্ষম হয়। সেনাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা, যে হুঁশিয়ারি দিল ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কুখ্যাত ইউনিট নেতজাহা ইয়েজদাহর ওপরে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েল বলছে সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। খবর আইএনএস এর। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে নেতজাহ ওয়েহদার ওপরে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, আইডিএফ এর ওপরে নিষেধাজ্ঞা দেওয়া উচিত হবে না। আমাদের সেনারা সন্ত্রাসী দানবদের সঙ্গে লড়াই করছে। ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল সংকুচিত মার্কিন পরিকল্পনার নিন্দা করেছেন। গভির বলেন, আমাদের সেনাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্টকে মার্কিন আদেশের সামনে নতি স্বীকার না করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, এটি একটি পরিকল্পিত পদক্ষেপের অংশ যাতে ইসরায়েল রাষ্ট্রকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হতে এবং ইসরায়েলের নিরাপত্তা ত্যাগ করতে বাধ্য করা যায়।
ইহুদিবাদীদের বর্বরতা, খান ইউনিসের নাসের হাসপাতালেও গণকবরের সন্ধান, 50 লাশ উদ্ধার। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বর্বরতার সাক্ষ্য বহন করছে পুরো গাজা উপত্যকা। মৃত্যুপুরীতে পরিণত হওয়া এই জনপদের খান ইউনিস শহরের নাসের হাসপাতালের চত্বরে ফিলিস্তিনের ডিফেন্স টিমের সদস্যরা একটি গণকবর সন্ধান পেয়েছেন। এরই মধ্যে সেখান থেকে 50টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদেরকে বর্বর ইহুদিবাদী সেনারা হত্যা করে তাদের এই অপরাধযোগ্য লুকানোর জন্য গণকবর দিয়েছে। এর আগে গাজার আশিফা হাসপাতালের চত্বরে একইভাবে গণকবরের সন্ধান পাওয়া গেছে। গাজায় সিভিল ডিফেন্স গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের টিমের সদস্যরা অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছেন। আশা করা যায় আগামী কয়েকদিনের ভেতরেই বাকি শহীদদের সন্ধান পাওয়া যাবে, যার সংখ্যা উল্লেখযোগ্য। ইসরায়েলের বর্বর সেনারা গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালে গত ফেব্রুয়ারি মাসে আগ্রাসন শুরু করে। হাসপাতাল কমপ্লেক্সের ওপরে তারা ব্যাপকভাবে বোমাবর্ষণ করে। সে সময় তারা সেখানে হামাস যোদ্ধাদের অবস্থানে অভিযোগ করেছিল। গত 7ই এপ্রিল ইহুদিবাদী বাহিনী খান ইউনিস শহর থেকে সেনা প্রত্যাহার করে। এরপর শহরটি থেকে উদ্বাস্তু হয়ে যাওয়া লোকজন নিজেদের ঘরবাড়িতে ফিরতে শুরু করে। তবে ফিরে এসে তারা প্রকৃতপক্ষে তেমন কোনো বসতবাড়ি খুঁজে পায়নি, পেয়েছে শুধু ধ্বংসস্তূপ। গাজা শাসনের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয় ফিলিস্তিনিরাই করবে গাজার শাসন। গাজা প্রশাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। শনিবার তুরস্কের আনাদোলুর সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার। ইসমাইল হানিয়া বলেন, হামাস গাজায় একমাত্র কর্তৃপক্ষের উপরে জোর দিচ্ছে না। আমরা ফিলিস্তিনের অংশ, আমরা সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গাজা প্রশাসনের বিষয়ে একমত হতে পারি। হামাস প্রধান বলেন, আমরা ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং ফিলিস্তিনের যে কোনো ভূখণ্ড যেই পরিস্থিতি হোক না কেন দখলদার বা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না। তিনি বলেন, হামাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের জন্য দুটি বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। প্রথমটি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO পুনর্গঠন করব, যা সব ফিলিস্তিন গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয়টি হচ্ছে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, যারা গাজার পুনর্গঠন করবে, পশ্চিম তীর এবং গাজাবাসীকে এক ছাদের নিচে একীভূত করবে। এছাড়া রাষ্ট্রপতি, আইনসভা এবং জাতীয় কাউন্সিল নির্বাচনের আয়োজন নিশ্চিত করবে। 2007 সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। গত 7ই অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত ও ধ্বংস করার কথা বলে আসছে ইসরায়েল। ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস গত 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে এই হামলায় প্রায় 7140 জন নিহত হয়। সেদিন প্রায় 240 জনকে ইসরায়েল থেকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে হামাস। জবাবে 7ই অক্টোবর থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এই পর্যন্ত 34,000 জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 74,000-এর বেশি। ইরানে ইসরায়েলি হামলা, যা দেখা গেল স্যাটেলাইটের ছবিতে। ইরানের ইস্পাহান শহরে মাত্র 2 দিন আগে হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও তেল আবিব এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবুও মার্কিন সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ইরানে ইসরায়েলি হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। এবার সেই হামলার ক্ষয়ক্ষতি স্যাটেলাইট চিত্র দিয়ে বিশ্লেষণের চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। ওই শহরের একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলের চালানো হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতির নমুনা উঠে এসেছে স্যাটেলাইট চিত্রটিতে। আজ রবিবার সকাল পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় ধারণ করা হয় এসব দৃশ্য। বিবিসির দাবি, ইসরায়েলি হামলা ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থায় আংশিক ক্ষতি হয়েছে। পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেন। তবে ইরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন ব্যবহার করে এই হামলার চেষ্টা করা হয়েছিল। ইরান 3টি ড্রোন ভূপাতিত করার কথাও জানায়। ক্রেমলিনের হুঁশিয়ারি, রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে পাঠানো হবে বলে মার্কিন কংগ্রেসের সবুজ সংকেত দেওয়ার পর গতকাল শনিবার পেসকভ সাংবাদিকদের একথা বলেন। রাশিয়ার এই কর্মকর্তা বলেন, সত্যিই আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে। তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কি ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেওয়া হবে তা স্পষ্ট করে কিছু বলা হয়নি। তিনি বলেছেন, সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ
স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব। পেসকভ জোর দিয়ে বলেন, আমেরিকা যদি এই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করবে। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ সম্পদ সুরক্ষার যে আন্তর্জাতিক রীতি রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগকৃত অর্থ প্রত্যাহার করে নেবেন।